ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশন আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কারের রূপকল্প তৈরি করে 100 দিনের মধ্যে প্রকাশ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর জন্য আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। এর আগে ব্যাংক খাতের অনিয়ম বন্ধে ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতিবিদরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানান। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোয় অগ্রাধিকার দেবে সরকার, জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, উৎপাদন ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা সরকারের 1.5 দশকে ব্যাংকিং খাতে লুটপাট, অর্থ পাচারের কারণে অর্থনীতিতে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, যার প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবনে। মূল্যস্ফীতি দাঁড়ায় 10% ঘরে। অর্থনীতির এমন দুরবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশে কোনো পণ্যের উৎপাদন কম হলে বাইরে থেকে আমদানির কথা জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সজাগ আছে। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরে থেকে আনতে হবে। যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে, ব্যবসা বাণিজ্য ইস্যুগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছি এবং এই জিনিসগুলো আমাদের আছে। তিনি বলেন, দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরো সহজ করা হবে। চলমান যৌক্তিক প্রকল্প চালিয়ে নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তার আশা, পাইপলাইনের প্রকল্পগুলোতে এডিবি ও বিশ্ব ব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনি যদি বলেন আমরা কার্যকর করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ। এলডিসি উত্তরণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরই জাতীয় নির্বাচন। রোববার দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে ডক্টর ইউনূস মন্তব্য করেন, শেখ হাসিনা স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সব প্রতিষ্ঠান। বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নেন ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ ৬৭ দেশের মিশন ও সংস্থার প্রধানরা। ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের এত শিক্ষার্থীর আত্মত্যাগ নজিরবিহীন। Many such young people, lovely young people. I pay my deep respect and homage. এ সময় আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন চান। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের অবস্থাও নাজুক। 15 বছর ধরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে কোষাগার শেষ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিদেশি কূটনীতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়
ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের পতনের দিন থেকে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনেকে গা ঢাকা দিয়েছেন। এ অবস্থায় স্থানীয় সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তো নাগরিক সনদপত্র খুব বেশি প্রয়োজন হচ্ছে না, যে কারণে আসলে নাগরিক যে সনদপত্র সেটা দিচ্ছে না, তারা শুধুমাত্র জন্ম নিবন্ধনের যে সনদটা রয়েছে সেটা দিচ্ছেন। আর অপরদিকে ওয়ারিশ কাম সার্টিফিকেটটা এখনো সাধারণ মানুষরা পাচ্ছেন। আমরা বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে ওয়ার্ড কাউন্সিলরদের না পেয়ে তারা বেশ ভোগান্তিতেই পড়ছেন, বিভিন্ন সমস্যা তারা হচ্ছে না। আর অপরদিকে আমরা ওয়ার্ড কার্যালয়ের যে সচিব রয়েছে তাদের সাথেও কথা বলছি, তারা যেটা বলছেন যে ইতিমধ্যেই জন্ম সনদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, শুধুমাত্র ওয়ারিশ কাম সার্টিফিকেটটা তারা দিতে পারছেন না। তবে যারা আসছেন তাদের আসলে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই ক্ষেত্রে তারা পরামর্শটা দিচ্ছেন। সব মিলিয়ে খুলনা সিটি কর্পোরেশনের কিছুটা কাজের যে স্থবিরতা সেটা রয়েছেই, যদিও প্রশাসনিকভাবে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কাজের স্বাভাবিক গতি ফিরে আসেনি। আর অপরদিকে আরেকটা কথা, যেমন কিছু বিষয় রয়েছে যেটা সরাসরি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত নয়, অর্থাৎ স্বাভাবিক যে রুটিন ওয়ার্কগুলো রয়েছে, যদি বলি খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, তারপর লাইটিং, এই বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবেই কর্মচারীরা করে থাকেন, কর্মকর্তারা মনিটরিং করেন। সেই যে স্বাভাবিক যে কাজগুলো ছিল সেই কাজগুলোর ধারাবাহিকভাবেই হচ্ছে বলে আমাদেরকে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। সেসব কাজে আসলে এখনো পর্যন্ত কোনো ব্যাঘাত ঘটেনি। আর যাতে সমস্যা না হয় সেজন্য কর্মকর্তারা চেষ্টা করছেন যাতে নাগরিকদের ভোগান্তি না হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে কথা হচ্ছিল সহকর্মী AHM শামীমুজ্জামানের সাথে। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের 6 রাউন্ড গুলির পরও বেঁচে রয়েছেন ঠিকই, তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আমির হোসেন। গেল 19 জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন দালানের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে পুলিশের গুলি বর্ষণের ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওঠে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। রেস্তোরাঁ কর্মী আমিরকে প্রতিনিয়ত তাড়া করছে সেদিনের ভয়াল স্মৃতি। জুলাইয়ের মাঝামাঝিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তেমন সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভয়াবহ একটি ভিডিও। একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করছে এক তরুণ। তার দিকে গুলি ছুড়ছে 2 পুলিশ সদস্য। পরপর চালানো হয় কয়েক রাউন্ড গুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 19 জুলাইয়ের সেই ফুটেজ। রাজধানীর মেরাদিয়া এলাকার ওই তরুণের নাম আমির হোসেন। কিভাবে সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন সে কথাই বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। ভয় আর কি, আমি বিল্ডিং এর ছাদের উপর উঠছিলাম, যে দৌড়া আমার পিছনে আর কি পুলিশ উঠছে। উপর থেকে গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ দিই না, কিন্তু আরেকটা পুলিশ নেছে 3 তলা যায় গুলি করতেছে আর কি, সেটি আমার পায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে 3 তলায় প্রায় 3 ঘন্টা পড়েছিলেন আমির। পরে তাকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তার খোঁজ খবর রাখছেন। হ্যাঁ, আমার সাথে আসছে, তাকে আমি টাইনে নিয়ে আসছি, আরো 2 জনকে হাতে পায়ে দইরা নিয়ে আসছি। আইসা কোনো রকম ওরে 4 জনে মিলা হসপিটালে নিয়ে যাই আর কি। তারপরে এখানে যতটুকু পারি চিকিৎসা করছি। যেহেতু আমরা গতকাল কি ওনার ব্যাপারটা জানছি, 2-3 দিনের মধ্যে আমরা ওনার পুনর্বাসন এবং আর্থিক যে সহযোগিতা করার সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য। আমিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুপুর বাসায় থেকে কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। আমাকে 6 রাউন্ড গুলি করছে আর কি। 6 রাউন্ড গুলি করার পরে যে সময় আমি জাপ দেওয়ার জায়গায় পড়ি, সেই জায়গায় ছটফট করতেছিলাম আর কি। 3 ঘন্টা পরে চিকিৎসা করতেছি। যদি আর 10-15 মিনিট কেউ পড়াইতো আর কি, তাহলে আমাকে আর কি মৃত্যু উদ্ধার করতে হইতো আর কি। আমরা এখন চাওয়া সরকার যাতে যারা নিরপরাধের কারণে ওরা গুলি করছে ওরা শাস্তি হয়। আন্দোলনে রামপুরা, বাড্ডা ও এর আশপাশের এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহত অনেকেই হাসপাতালে এখনো চিকিৎসাধীন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
5ই আগস্ট ছাত্র জনতার বিজয়ের দিনেও পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেকে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে নিঃস্ব অনেকে। কেউ আবার আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে গোয়েন্দা সংস্থার নির্মমতার শিকার হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর মিরপুর 12 নম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে 5 আগস্ট ভোরে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় বিউপির আইন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইফতেখার আলমকে। আন্দোলনের সম্পৃক্ততা ও সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে বন্ধুত্বের কারণেই আটক করা হয় বলে জানান তিনি। আমরা তো ট্যাগ পাওয়াই যে আমরা কি যেন বলে গুম খাই, তো তোর মতো একটা ইফতেখারকে গুম করলে কার কি আসবে যাবে বল? তোকে তো আমরা গুম করে ফেলছি অলরেডি, এবং তোকে যদি আমরা বের করিও এত টুকরা করব যে তোকে যদি কেউ একটা বস্তার মধ্যে যদি ফেলেও দেই এত টুকরা করে, তো লাশ বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারবে না এটা তোর লাশ। দুপুর পর্যন্ত চালানো হয় নির্মম নির্যাতন। তবে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসার পর তা থেমে যায়। তবে ততক্ষণে ভেঙে গেছে তার পায়ের হাড়। যে জায়গায় এই নির্যাতন চালানো হয় সেটি আওয়ামী লীগ আমলের আলোচিত বন্দি শিবির আয়নাঘর বলে ধারণা ইফতেখারের। আমি চাই যে এই ধরনের আয়নাঘরে আর কাউকে না নিয়ে যাওয়া হোক, আয়নাঘর নামে কোনো কিছু না থাকুক, আইনের শাসন থাকুক। পরদিন ভোর হওয়ার ঠিক আগে চোখ বেঁধে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় ফেলে আসা হয় তাকে। অন্যদিকে 5 আগস্ট যাত্রাবাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়ে পুলিশ। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার কিছুক্ষণ পরেই মারা যান রিটন উদ্দিন নামের এক যুবক। ওখানে ভলেন্টিয়াররা ছিল অনেকে, তখন 3 জন রক্ত দিছে। পরে আমি রক্তটা ক্রস ম্যাচিং করে আনতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগে যায়। পরে আনার পরে ডাক্তাররা আমার ভাইকে মৃত ঘোষণা করে। তা আমার হাতে যে জাতীয় পতাকাটা ছিল, যেটা নিয়ে আমি শাহবাগের দিকে যাচ্ছি, পরে ওই জাতীয় পতাকাটা মোড়াই আমার ভাইরা আমি মানে একটা অটোরিকশা করে যাত্রাবাড়ি নিয়ে আসি। পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি করতেন রিটন। তা দিয়েই চলত সংসার। স্ত্রী, 3 সন্তান ও মা বাবা থাকে নোয়াখালীর হাতিয়ায়। ঢাকায় থাকা ছোট 2 ভাই বোনের দেখাশোনা করতেন রিটন। এখন তাকে হারিয়ে অসহায় পুরো পরিবার। আমাদের পরিবারে একমাত্র আমার ভাই ছিল, যে দিনে এনে দিনে খাওয়ার মতো আমাদের পরিবারটা। আমাদের পরিবারে মানে আমার ভাই যদি আজকে 100 টাকা পাঠায়, তাহলে 100 টাকা দিয়ে আমাদের পরিবারের একদিনের বাজারটা চলে। এ ধরনের সব হত্যা আর গুমের দ্রুত বিচার চান ভুক্তভোগীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 44 পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার নিহত পুলিশ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকায় দেখা যায় গত 20 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে 44 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে 5ই আগস্ট সর্বোচ্চ 25 পুলিশ সদস্য নিহত হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 15 পুলিশ সদস্য নিহত হয়েছে 4 ও 5 আগস্ট 2 দিনে। পদমর্যাদা হিসেবে সবচেয়ে বেশি 21 কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া 11 জন উপপরিদর্শক, 8 জন সহকারী উপপরিদর্শক, 3 জন পরিদর্শক ও 1 জন নায়েক নিহত হয়েছেন। মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া 140টি অস্ত্র ও 3,934 রাউন্ড গোলা বারুদ এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা 11টার দিকে সার্কিট হাউসে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে এসব অস্ত্র গোলা বারুদ হস্তান্তর করেন সদর আর্মি ক্যাম্পের পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। 5ই আগস্ট থেকে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টহল চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, সরকারি সরঞ্জাম সহ নগদ টাকা উদ্ধার করা হয়। এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া 2টি অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এছাড়া রায়পুরায় ডাকাতের ফেলে যাওয়া 3টি বন্দুক হস্তান্তর করা হয় পুলিশের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন, আন্দোলনে নিহত যে বয়সের, ধর্মের, পেশার বা এলাকার হোক না কেন সবাই তালিকাভুক্ত হবেন। রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি লেখেন, শহীদ ভাইদের লিস্ট করছেন তারা, কেউ যেন বাদ না যায় তাই বারবার লিস্ট যাচাই বাছাই করা হচ্ছে। আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সবাইকে তালিকাভুক্ত করা হবে। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার আগে ও পরে এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা নিহত হয়েছেন তাদের নিয়ে এই তালিকা করার উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
6 মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সংস্কার 3 মাসেই সম্ভব। তিনি আরো বলেন, ছাত্র জনতার যে চাওয়া তা কখনোই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না, এ দায়িত্ব নির্বাচিত সরকারের। ছাত্র জনতার 23 দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকের প্রশ্ন, কতদিন থাকবে এ সরকার? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে এ সরকার ততদিন সমর্থন দেয়া হবে। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাসের জায়গায় সর্বোচ্চ 6 মাস হতে পারে। 3 মাসের ভিতরে নির্বাচনটা দিতে পারবে এটা আমিও মনে করি না, সাধারণ মানুষও মনে করে না। সেজন্য আমরা এটাকে ডবল করতে পারি, এই স্প্যানটা, এই টাইমটা, সেটা 3 থেকে 6 মাস হতে হবে। এই 6 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা রোড ম্যাপ দেন এটা নির্বাচনের জন্য, যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, ততই দেশের জন্য কল্যাণকর। তিনি বলেন, ছাত্র জনতার প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে, না হলে জাতি ক্ষমা করবে না। এই সংস্কার, এই রিকমেন্ডেশনগুলো সবগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের নয়। তারা সাজেস্ট করবে পরবর্তী রাজনৈতিক সরকার এসে, যাতে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোতে এই প্রতিশ্রুতিগুলো থাকে। এইবার যদি আমরা ব্যর্থ হই, এই জাতি কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপির এ নেতা। ভবিষ্যতের যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাও যেন কোনো স্বৈরাচারী আচরণ না করতে পারে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন বা কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। রোববার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কোটা আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে, যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। ছাত্র আন্দোলনে আহত 750-র বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। এদের মধ্যে অনেকের উন্নত চিকিৎসা প্রয়োজন। জাহিদ হোসেন জানান, আহতদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জনাব তারেক রহমান ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যখন উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশনা থাকলেও বগুড়ার শহীদ জিয়া মেডিকেলে তা মিলছে না। আহতদের অভিযোগ, প্রায় সব ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে, এমনকি ক্ষতস্থান ড্রেসিং করা ও ট্রলির জন্য প্রতিবার গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের উপপরিচালক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছেন অনেকে, যথাযথ সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। রোগী ও স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ চিকিৎসার খরচ সরকার বহনের সিদ্ধান্ত নিলেও স্যালাইন, ব্যথার ওষুধ সহ বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরে থেকে। নার্স ও ওয়ার্ড বয়দের একাধিকবার ডেকেও পান না তারা। ট্রলির জন্য প্রতিবারই গুনতে হয় টাকা। টাকা না হলে ড্রেসিং করতে নিয়ে গেলে তারা নেয় না, আবার গাড়িও পাওয়া যায় না। টাকা দিয়েও অনেক সময় গাড়ি পাওয়া যায় না। এখনো পরীক্ষা কিছু হয়নি, আর ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন একটা কিনতে দিয়েছিল, আমি বাড়িতে কিনছি সেটা। হাসপাতালের উপপরিচালকের দাবি, আহতদের চিকিৎসায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। নার্স ও ওয়ার্ড বয়দের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অনেক সময় যে স্টাফরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় হয়তো একটা কাজ করে বিভিন্ন টাকার কথা এরকম অভিযোগ আমাদের কানে আসে। তো আমরা এটার ব্যাপারে স্টাফদেরকেও বলে দিয়েছি, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে আমরা জিরো টলারেন্স, আমরা সর্বোত্তমভাবে তার যে পানিশমেন্ট একদম আমরা স্পেসিফিক রোগীদের কাছেও বলেছি, স্পেসিফিকভাবে আমাদেরকে নাম দেন যে কে এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, স্পেসিফিক নাম দিলে আমরা অবশ্যই তার এগেনস্টে এখন কোনোভাবেই কোনো সুযোগ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন অন্তত 1200 জন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এমপক্স ভাইরাস মোকাবিলায় ঢাকায় 2টি ও চট্টগ্রামে একটি হাসপাতাল ঠিক করা হয়েছে। আর এমপক্স রোগী শনাক্তের জন্য ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর। বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমপক্স নিয়ে এখনই দেশে শঙ্কা নেই, তবে উদ্বেগ রয়েছে। আফ্রিকার কঙ্গোতে এমপক্স আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ছড়িয়েছে আশপাশের কয়েকটি দেশে, শনাক্ত হয়েছে সুইডেন ও পাকিস্তানে। এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে কেউ শনাক্ত না হলেও ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর। চিকিৎসার জন্য ঠিক করা হয়েছে ঢাকার কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল। এটা সুইডেনে পাওয়া গেছে, এখন পাকিস্তানে অলরেডি পাওয়া গেছে। এই হিসাবে কিন্তু ভয়াবহতার দিক থেকে যদি চিন্তা করেন বা এটার যদি আপনি কিভাবে ছড়ায় সেটার দিকটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে একদম ওরকম বিপজ্জনক অবস্থানে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, জ্বর, মাথা ব্যথা ও ত্বকে ফুসকুড়ি এমপক্সের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমনকি নিঃশ্বাস থেকেও অন্যজন সংক্রমিত হতে পারে। আমরা ডায়াগনোসটি এইভাবে চিন্তা করতে পারি যে কেউ আক্রান্ত দেশ হতে এসেছেন বা বাইরে থেকে এসেছেন এবং তার এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে আমরা এটাকে চিকেন পক্স মানে আমাদের মাঙ্কি পক্স হিসাবে ধরতে পারি। যদি আমরা এমপক্স রোগী পাই তাহলে তার পরিবারের সদস্যদের ভ্যাকসিন দিতে হবে এবং যারা স্বাস্থ্যকর্মী, যারা চিকিৎসা করবে সরাসরি, তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এজন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলছে এবং জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই পারস্পরিক সহযোগিতাটা নিশ্চিত করা। 2022 সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছর বাংলাদেশে 8 জনকে সন্দেহ করা হলেও পরীক্ষায় শনাক্ত হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপক্স সংক্রমণ রোধে বেনাপোল ও দর্শনা স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এই দুই স্থলবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরই দেশে ঢোকার অনুমতি মিলছে। তবে অন্য স্থলবন্দরে সতর্ক অবস্থা জারি না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনার পর এবার এমপক্সের সংক্রমণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি হয়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরে। বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে কাজ করছে মেডিকেল টিম। নজরদারি রাখা হচ্ছে ভারত থেকে আসা যাত্রীদের উপর। তাদের কারো এমপক্সের কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে এই বন্দরে। মেডিকেল টিম গঠন করেছি, যেটা অত্যন্ত সহিত আর সমস্ত যাত্রীতে পাসপোর্টধারী সমস্ত ইন্ডিয়ান যাত্রীদেরকে স্ক্রিনিং আওতা আমরা আনছি এবং কোনো সন্দেহভাজন পেলে তাদেরকে আমরা, যেমন জ্বর বা কোনো ফুসকুড়ি যদি থাকে, তাদেরকে আমরা আইসোলেশনের ব্যবস্থা করার চেষ্টা করছি। প্রতিদিন বাংলাদেশ ভারতে অন্তত 4 শতাধিক যাত্রী চলাচল করেন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে। এই সীমান্তেও সতর্কতা জারির পাশাপাশি যাত্রীদের পরীক্ষা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা। তারপরও প্রতিবেশী দেশ থেকে এমপক্স আক্রান্ত কেউ যেন ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা। এমপক্স সংক্রমণের মাধ্যম ও প্রতিরোধমূলক লিফলেট বিতরণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা ও সিলেটের তামাবিল স্থলবন্দরে জারি হয়নি সতর্ক অবস্থা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাওয়ায় বিভিন্ন জেলায় দাম কমলেও রাজধানীর বাজারে উল্টো চালের দাম বাড়তি। মানবেঁধে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। দাম স্বাভাবিক করতে বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবহন খরচের অজুহাতে সারা দেশেই বাড়ে চালের দাম। জেলা শহরে সেই দাম কিছুটা কমেছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও রাজধানীতে চালের দাম কমেনি। নওগাঁয় চিকন ও মোটা চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। জেলার চালকল মালিকরা বলছেন, সড়ক সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি কমে যাওয়ায় দাম কমতির দিকে। এই চাঁদাবাজি না থাকার কারণে চাউলের কেজিতে কমপক্ষে 1 টাকা হচ্ছে হ্রাস পেয়েছে, কমেছে। বস্তায় সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কমেছে। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, মাঝারি মানের চাল 55 থেকে 60 টাকা ও মোটা চালের কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যা গেল 2 সপ্তাহের চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেশি। বিক্রেতারা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে এ দাম কমে আসতে পারে। আমি যে চালটা নিতেছিলাম 28, সেটা আগে ছিল আপনার 15 টাকা, এখন 58 টাকা, 2 টাকা কম বেশি আর কি। কমানো উচিত, এত কিছুতে কমায় নাই। তা মাছে আনাজে এখনো চালের দাম কমে না, মিনিকেটের দাম এখনো বাড়ছে, তবে আশা করি সামনের দিকে চালের দামটা কমার সম্ভাবনা আছে। এদিকে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ এবং চালের বাড়তি দাম ঠেকাতে বাজারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যখন মনিটরিংয়ে যাই, কিছু কিছু ব্যবসায়ী যে পরিবহন খরচের কথাটা বলে, পরিবহন সংক্রান্ত যে ভাউচার, সেটা অনেক সময় তারা আমাদেরকে দেখাতে পারেন না, এটা তারা হাইড করে রাখেন। এটা একটা কালচার তৈরি হয়েছে যে পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে দোষারোপ করে, খুচরা ব্যবসায়ী পাইকারিকে দোষারোপ করে। এই কালচার থেকে তাদেরকে বের করার চেষ্টা আমরা করতেছি এবং আমরা আশা করতেছি চাউলের দামও কমে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারের গুদামে 18,65,814 টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল মজুদ আছে 13,52,846 টন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ কিনতে বিশেষ আইন বাতিল করতে হবে, পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহি নিশ্চিতে বিইআরসিকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। রোববার সিপিডি কার্যালয়ে এ খাতে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরে গবেষণা সংস্থাটি তাদের মতে নতুন করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করলেও 2030 সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। গত 15 বছরে 1 লাখ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ গুনতে হয়েছে বিদ্যুৎ খাতে। পর্যবেক্ষকরা বলছেন, যার সুবিধা নিয়েছে সরকার সংশ্লিষ্ট প্রভাবশালীরা। তাদের মতে প্রতিযোগিতা এড়িয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি, বিদ্যুৎ ও জ্বালানি কেনায় ছিল স্বচ্ছতার অভাব। এতে সেবার বিপরীতে বাড়তি অর্থ গুনতে হয়েছে গ্রাহকদেরকেই। রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 17টি সংস্কারের সুপারিশ তুলে ধরে সিপিডি। 3টি পলিসি দ্রুততর সময়ে এগুলোর সংস্কার এবং সংশোধন দরকার। এর একটি হলো আমি যেটা বলেছিলাম, কুইক এনহ্যান্সমেন্ট পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, এটি করা হলে অন্য অনেক জায়গায় এর ইতিবাচক প্রভাব পড়বে। এক, দ্বিতীয়ত হলো ইন্টিগ্রেটেড এনার্জি আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এটিকে যদি করা হয় এটি, এবং তৃতীয় হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটির যে অ্যামেন্ডমেন্ট পুনরায় ফিরে যাওয়া সেটি। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার পরামর্শ দেয়া হয়। তারা বলেন, গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদনগুলোর আন্তর্জাতিক মানের নিরীক্ষা দরকার। বলা হয় 2041 সালে বিদ্যুতের চাহিদা হতে পারে 27,000 মেগাওয়াট। এখন আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয়, তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে শ্রেডার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন গবেষকরা। নতুন সরকারের শাসনামলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে বলেও মত তাদের। উৎস থেকে গ্যাস বৃদ্ধির সুযোগ বাড়ানো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাধ্য না হলে সরকার বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। বলেন, মানুষ গ্যাস বিদ্যুতে নিরবচ্ছিন্ন সরবরাহ চায়, একই সাথে চায় যাতে দাম না বাড়ে। কিন্তু গত 15 বছরে গ্যাস বিদ্যুতের দাম 18 থেকে 19 বার বাড়ানো হয়েছে, আর গ্যাসের দাম বেড়েছে 10 থেকে 12 বার।
ভবিষ্যতে মানুষ কিছুদিন পর পর মূল্যবৃদ্ধির ভোগান্তি থেকে স্বস্তি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাধ্য না হলে দাম বাড়ানো হবে না, সবার প্রত্যাশা পূরণের চেষ্টা করবে সরকার। ফাউজুল কবির খান আরো বলেন, আইনে সরকারকে দাম বৃদ্ধির ক্ষমতা দেওয়া হলেও এ বিষয়ে সতর্ক থাকবে সরকার। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে, যেহেতু মানুষের প্রত্যাশা, জনপ্রত্যাশা, যে এইটার অধীনে এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশে 3টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যে একটি কারখানায় গত জানুয়ারি থেকে ও বাকি দুটিতে মার্চ থেকে উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় 9 মাস ধরে বন্ধ চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার কারখানা। এতে ব্যাহত হচ্ছে ইউরিয়া ও অ্যামোনিয়া সারের উৎপাদন। কর্তৃপক্ষ বলছে, গত 1 বছর ধরে নানা কারণে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে কারখানাটি। 2023 সালের ফেব্রুয়ারিতে গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুলিয়াগঞ্জ সার কারখানায় উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন 1200 টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই কারণে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন। এতে কৃষিকাজে চাহিদা অনুসারে ইউরিয়া সার সরবরাহ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্যাস সংকটে দেশে 3 সার কারখানা বন্ধ। এবার জানবো জামালপুরের যমুনা সার কারখানার পরিস্থিতি। বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, কারখানাটি কবে উৎপাদনে ফিরতে পারে, কর্তৃপক্ষ কি বলছে, আর উৎপাদন বন্ধ থাকায় কি ধরনের লোকসান হচ্ছে? দেখুন, 1991 সালে জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে যমুনা সার কারখানা চালু হয়। এই সার কারখানা এশিয়া উপমহাদেশের মধ্যে সর্ববৃহত্তম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানকার উৎপাদিত সার আসলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ দেশের 21 জেলার 126টি উপজেলায় সরবরাহ করা হয়। তো এখানে সার উৎপাদন করতে গেলে প্রতিদিন 42 থেকে 43 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। তো গ্যাস সংকটের জন্য চলতি বছরের জানুয়ারির 15 তারিখে আসলে বিকালের দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। এতে আজ 7 মাস 4 দিন যাবৎ গ্যাস সংকটের জন্য সার উৎপাদন বন্ধ রয়েছে। সার উৎপাদন বন্ধ থাকায় সবচেয়ে বেশি যে ক্ষতিতে পড়েছেন এটি হচ্ছে কারখানার সংশ্লিষ্ট ট্রাক চালক ও শ্রমিকেরা। প্রায় 3 থেকে 3.5 হাজার শ্রমিক এখন বেকার। এতে কিন্তু তাদের বেশ কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। অন্যদিকে প্রতিদিনই কারখানা কর্তৃপক্ষকে কয়েক কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। আর কারখানা বন্ধ থাকায়, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানার কিছু মূল্যবান যন্ত্রাংশ রয়েছে যেগুলোর দাম কোটি কোটি টাকা, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর অন্যদিকে কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় বাইরে থেকে সার আমদানি করতে হচ্ছে। কারখানায় ইউরিয়া সার উৎপাদন করতে গেলে খরচ হয় 18 থেকে 20 হাজার টাকা পার মেট্রিক টন। তো সেখানে প্রায় লাখ টাকা মূল্যে পার মেট্রিক টন আসলে সার আমদানি করতে হচ্ছে। এতে কিন্তু সরকারের 70 থেকে 80 হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আর যমুনার উৎপাদিত ইউরিয়া সারের যে চাহিদা, কৃষকরা আসলে অন্য জায়গার বা বিদেশ থেকে আমদানি করা সার নিতে চায় না। এতে কিন্তু আসলে যারা ডিলার রয়েছে তাদেরও বেশ কিছু বিপাকে পড়তে হয়। তো সর্বশেষ গতকাল রাতে আমার কারখানার এমডির সাথে কথা হয়েছে ফোনে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে কবে নাগাদ গ্যাস সরবরাহ আবার শুরু করবে তিতাস, সেই সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এটি আসলে তিতাসই একমাত্র বলতে পারবে। আর তারা সর্বদা প্রস্তুত আছে। তো যখনই তারা গ্যাসের সরবরাহ পাবে, গ্যাসের চাপ পাবে, তখনই তারা উৎপাদনে যাবে। মূলত এই ছিল সার্বিক তথ্য। শোভন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC নতুন চেয়ারম্যান হলেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। বর্তমানে তিনি বিশ্ব ব্যাংক গ্রুপের IFCর স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এর আগে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন খন্দকার রাশেদ মাকসুদ। অন্তর্বর্তী সরকার গঠনের পর 13 আগস্ট BSEC চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা M মাসরুর রিয়াজকে।
কিন্তু নিয়োগ নিয়ে নানা আপত্তির পর শনিবার মাসরুর রিয়াজ বিএসইসি চেয়ারম্যান পদে যোগদানে অপারগতা জানান। চাকরি স্থায়ীকরণ ও পদায়নের দাবিতে ৩ কর্মকর্তাকে রাতভর অফিসে আটকে রাখলেন পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস প্রকল্পের কর্মীরা। রোববার বিকেল থেকে আটকে রাখা হয় তাদের। 2016 সালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 545 জন কর্মীর মধ্যে 261 জন আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা জানান, প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হলেও তাদের দিয়ে অন্যান্য বিভাগে কাজ করানো হয়। ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস প্রকল্পের কাজ দেওয়া হয় ভারতীয় এক কোম্পানিকে। এর মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি স্থায়ী ও অন্য জায়গায় পদায়নের জন্য আদালতে রিট করেন তারা। শুনানি শেষে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। তারপরও পদায়ন না হওয়ায় 4 দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। রাতে কর্মকর্তাদের উদ্ধারের জন্য আসে সেনাবাহিনী। সমস্যার সমাধানে সকালে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়। 16 সাল থেকে 2022 সাল 31 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ছিল, কিন্তু আমাদের এই প্রকল্পে কোনো প্রকার কাজ করানো হয় নাই। 122 কোটি টাকা ইন্ডিয়ান জেরক্স কোম্পানিকে দেওয়া হয়ে গেছে। তাহলে স্যার ওই মানে টোটাল টাকাটা ফাউ গেছে, কোনো ক্লিয়ার ডাটা নাই। হাইকোর্টের রায় অনুযায়ী আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে, 1 নাম্বার 2, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আত্মীকরণ করে নিতে হবে অথবা আমাদেরকে স্থায়ীকরণ করে নিতে হবে। খুলনায় সড়কে কমেছে চাঁদাবাজদের তৎপরতা। মোড়ে মোড়ে ইজি বাইক থেকে চাঁদা নেওয়াও বন্ধ হয়েছে। এতে স্বস্তিতে মালিক ও চালকরা। সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও। নাগরিক নেতারা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে কেউ আর সড়কে চাঁদাবাজি করতে পারবে না। কয়েকদিন আগেও নগরীর বিভিন্ন জায়গায় ইজি বাইক চালকদের চাঁদা দিতে হতো। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, গল্লামারী, রূপসাঘাট, নতুন রাস্তা মোড়, জেলখানাঘাট এলাকায় ইজি বাইক চালকদের কাছ থেকে চাঁদা উঠানো হতো বিভিন্ন সংগঠনের নামে। একজন ইজি বাইক চালককে সবকটি পয়েন্টে দিনে সব মিলে দিতে হতো 50 থেকে 60 টাকা। বর্তমানে চাঁদাবাজদের তৎপরতা নেই সড়কে। এতে স্বস্তিতে ইজি বাইক চালকরা। দাঁড়াইছোকা একটা মামলা দিত, এই সব নিউজ এখন কোথাও কোনো মামলা টামলাও দিচ্ছে না, আর কোনো সাদা মাদা কোনো জায়গা কিছু হচ্ছে না। মোড়ে মোড়ে চাঁদা দেওয়া লাগতো, রূপসাঘাটে, জেলখানাঘাটে এই সমস্ত জায়গায় চাঁদা দেওয়া লাগতো। এখন কোনো চাঁদা দেওয়া লাগে না, এখন উন্মুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা এখন ভালোভাবে গাড়ি চালাতে পারছি। যারা সাধারণ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে, এরা সব চাঁদাবাজির শিকার হল। কেউ যেন সড়কে আর চাঁদাবাজি করতে না পারে, সেজন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। নতুন করে কোনো চাঁদাবাজ সৃষ্টি না হোক, সেই ব্যাপারে প্রশাসন যাতে সজাগ দৃষ্টি রাখেন, এবং ইজি বাইক এলাকারও এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন যে তারা আর কাউকে চাঁদা দিবেন না, এবং প্রশাসনের মধ্য থেকেও যেন কোনো সুবিধাবাদী কোনো চক্র যেন এই চাঁদাবাজির সাথে জড়িত না হয় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন। চাঁদাবাজি বন্ধে কঠোর নজরদারির কথা জানিয়েছে পুলিশ। যে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের লোকজন মনিটর করছে যাতে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা না ঘটে। যদি কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে আমরা সেক্ষেত্রে আমাদের আইন অনুসারে আমরা ব্যবস্থা নেব। নগরীতে প্রতিদিন প্রায় 20,000 ইজি বাইক চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে দ্বিতীয়বারের মতো কৃত্রিম উপায়ে কিং কোবরার 25টি ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রামের এক পরিবেশ কর্মী। এরই মধ্যে 5টি বাচ্চা খাগড়াছড়ির গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। কিং কোবরা বিষধর সাপ হলেও নানাভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাপ নিয়ে কাজ করেন সিদ্দিকুর রহমান রাব্বি, জড়িত বাংলাদেশ স্নেক রেস্কিউ টিম নামে একটি সংগঠনে। বান্দরবানের থানচির গহীন অরণ্য থেকে 25টি ডিম সহ একটি কিংকোবরা ধরার খবর পান রাব্বি। 100টি মুরগির ডিমের বিনিময়ে স্থানীয়দের কাছ থেকে কিংকোবরার ডিমগুলো নিয়ে আসেন চট্টগ্রামে। ডিম থেকে কিছুদিনের মধ্যে 25টি সাপের বাচ্চা ফোটানো হয়। রাব্বি জানান, সাপের বাচ্চাগুলো জঙ্গলে অবমুক্ত করা হবে। 20টা আছে, এই 20টা হচ্ছে পর্যায়ক্রমে আমরা 5টা করে আমাদের চট্টগ্রামের যে রিজার্ভ ফরেস্টগুলোতে আছে, যেমন চুনতি আছে, দেন হচ্ছে আপনার হাজারিখিল আছে, তারপর কাপ্তাই আছে, এই রিজার্ভ ফরেস্টগুলোতে আমরা ছেড়ে দেব, যেগুলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে ঘোষণা হয়েছে অলরেডি। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে এ কাজ করে সংগঠনটি। সাপের যে বিলুপ্ত প্রজাতি সেগুলো রক্ষা করা, সাপ সংরক্ষণ করা এবং
মানুষের মধ্যে যে সাপের একটা ভীতি আছে, ভীতিটাকে দূর করা, মানুষকে সাপ সম্পর্কে সচেতন করা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আগেও একাধিক কিংকোবরা উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 2 জনকে কেটেছে এই সাপ, ফলে আতঙ্ক নেই। এরা সাধারণত সন্ধ্যার সময় আর রাত্রে বের হয়, কাজেই আর এরা যে কোনো কোবরা গ্রুপে কামড় দেওয়ার আগে একটা ফোঁস করে খুব শব্দ করে, আপনি তখন একটু সরে যাওয়ার সুযোগ পাওয়া যায়। আর এই তো বাংলাদেশে বললাম, এখন তো রেকর্ড এই দুইটাই অনেকে জানেন না। অন্য সব বিষধর সাপ ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে কিংকোবরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।